হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত ইন্টারেস্টিং গল্প একটা, তোমরা অনেকেই পছন্দ করবে। আমার যেমন এই ধরনের গল্প খুব পছন্দ, তোমাদের আশা করছি খুব পছন্দ হবে। যতটা পারছি ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করছি। এই যে গল্পটা আমার পড়ে মনে হয়েছে, আমি এক সিটিংয়ে শেষ করে দিতে পেরেছি। মোটামুটি 8-9 পাতার মতন গল্প, খুব ভালো গল্প। মানে লেখক হচ্ছেন গিয়ে আর্থার কনান ডয়েল, বুঝতেই পারছো। তাহলে শার্লক হোমস রিলেটেড, অবভিয়াসলি শার্লক হোমসেরই গল্প। গল্পটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব। তার মানে ইঞ্জিনিয়ারের যে থাম্ব, বুড়ো আঙুল নিয়ে কোনো কিছু একটা গল্প হতে চলেছে। তো অ্যাডভেঞ্চার স্টোরি বা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি মিস্ট্রি স্টোরিজ বা এই সমস্ত ধরনের যেখানটায় একটা গোপনীয়তা কিছু রয়েছে, যেটা একটা উন্মোচিত হচ্ছে, রহস্য রোমাঞ্চ যে ব্যাপারগুলো সরি। তো এই যে ধরনের গল্পগুলো, সেইগুলো আমাকে তো খুব মানে অ্যাট্রাক্ট করে। আশা করছি তোমাদেরকেও করে, কারণ ওই যে লেখক যখন আস্তে আস্তে মানে আনফোল্ড করেন বলা যায়, মানে সেই যে ঘটনাটাকে আস্তে আস্তে তিনি যখন উন্মোচন করেন, সেই সাথে সাথে আমরাও কিন্তু তার সাথে সেই একই রকমভাবেই আমরা কিন্তু সেই যে ঘটনাটা, রহস্যটা, সেটাকে কিন্তু উন্মোচন করতে থাকি নিজের মাথাতে। সেই জন্যই কিন্তু এই যে রহস্য রোমাঞ্চের সাথে আমাদের যে মনের একটা খুব ক্লোজ কানেকশন তৈরি হয়। কারণ আমরা সবসময় যে কোনো গাঁট বা যে কোনো গিটকে যেমন খুলতে চাই, তেমনই কোনো রহস্যের সবসময় উন্মোচন চেয়ে এসেছি। সেটাই কিন্তু এইখানটাতেও, তাই জন্যই আমাদের এটা পছন্দ হবে আমরা বলতে পারি। তো আর্থার কনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব, এই গল্পটা তাহলে শুরু করা যায়। গল্পটা শুরু হচ্ছে ডক্টর ওয়াটসন। আশা করছি তোমরা জানো যে হচ্ছে গিয়ে আমাদের ফেলুদার যেমন হচ্ছে গিয়ে কি তোপসে, বা আমাদের বোমকেশের অজিত, এইরকম যারা রয়েছে, ঠিক তেমনই আর্থার কনান ডয়েলের তৈরি যে শার্লক হোমস চরিত্র, তার সহযোগী কে না ডক্টর ওয়াটসন। তো ডক্টর ওয়াটসন এই গল্পের ভূমিকা তিনি নিজেই শুরু করছেন এমনভাবে যে তিনি দুটোর বেশি কেস অন্তত এর কাছে, মানে শার্লক হোমসের কাছে নিজের থেকে নিয়ে যাননি। সাধারণত শার্লক হোমস নিজেই কেসগুলো পান এবং সেগুলো নিজেই সলিউশন করেন। তো এই যে কেসটা, এটা কিন্তু আমাদের ডক্টর ওয়াটসন তিনিই কিন্তু নিয়ে যাচ্ছেন। তিনি বলছেন আমি মোটামুটি দুটো কেস নিয়ে যাচ্ছি, আমি নামগুলো বলছি। প্রথম কেসটা হচ্ছে দ্য ইঞ্জিনিয়ার্স কেস, মানে যেই কেসটার আমরা গল্প পড়ছি। আরেকটা হচ্ছে গিয়ে কর্নেল ওয়ারবার্টনস ম্যাডনেস। এই দুটো কেস তিনি কিন্তু নিয়ে গিয়েছিলেন। এইখানটা একটা জিনিস বলবার, যে এই গল্পটা পড়ার পর আমার মনে হচ্ছে এখান থেকে মেইনলি শর্ট কোয়েশ্চেন্স আসবে। বড় কোয়েশ্চেন তেমন খুব মানে ডিটেলস কিন্তু সেই রকমভাবে করা যাবে না, মানে খুব ভাবতে হবে এমন নয়। এখানে কিন্তু গল্পটা খুব সহজ আছে, চট করে কিন্তু গল্পটা তৈরি করা যাবে। শর্ট কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে প্রচুর আসার চান্স রয়েছে। মানে খুবই ভালো মতনভাবে যদি টেক্সটটা পড়া যায়, তাহলে কিন্তু শর্ট কোয়েশ্চেন্সগুলো খুব বুঝতে সুবিধা হবে, চটপট করেও নেওয়া যাবে। আমি যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। গল্পটা তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি শোনো, আশা করছি মোটামুটি শর্ট কোয়েশ্চেনও আটকাবে না, এমন করে আমি তৈরি করেছি। তো দেখা যাক কতদূর করতে পারি ঠিকঠাক ভিডিওটা। তো এই যে দুটো কেস, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স কেস, মানে এই যে ইঞ্জিনিয়ার্স থাম্ব কেস, এইটা একটা, আর একটা কর্নেল ওয়ারবার্টনস ম্যাডনেস, এই দুটো। এটা একটা শর্ট কোয়েশ্চেনে কিন্তু দিতে পারে 2 নম্বরের। তারপরে তো এই দুটো কেস তিনি বলছেন যে আমি এই দুটো কেস নিয়ে গিয়েছি, কিন্তু এই দুটোর মধ্যে প্রথমটা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স থাম্ব এই কেসটা, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং এইটাকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে আলোচনা করছেন এই গল্পটাতে। ঠিক আছে, তো এই গল্পে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিনি কি বলছেন। তিনি বলছেন যে একটা 1889-এর মর্নিং, মানে একটা সামার মর্নিং, মানে 1989 সালের গরমকালের একটা সকাল 7টার আগে হঠাৎ করে বাড়িতে বেল বেজেছে। এবার তিনি তো ডাক্তার, তিনি সিভিলিয়ান, মানে সিভিল ডাক্তারি যেটা, সেটা হচ্ছে তিনি প্র্যাকটিস করছেন। তিনি একে মানে আমাদের হচ্ছে শার্লক হোমসকে তিনি বারণ করেছেন যে সে যাতে ওই বোহেমিয়ান লাইফ লিড না করে, যাতে নর্মাল লাইফে ফেরত আসে বা এইরকম কিছু। তো যাই হোক, তিনি তো সেই সমস্ত শুনবেন না শার্লক হোমস, ওইরকমই তিনি। তো তিনি তার মানে ডক্টর ওয়াটসন, তিনি তার লাইফ লিড করছেন, বিয়ে করেছেন। বিয়ে করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ঘটনাটা। তো সেই 1989-এর একটা গ্রীষ্মকালের একটা সকালবেলা, সকাল 7টার আগে একজন বাড়িতে এসে নক করছে, এবং তখন তার যে মানে হাউস সার্ভেন্ট যে, সে এসে তাকে বলছে যে আপনার সাথে দেখা করতে একজন এসছেন। তো তাকে ঘরে বসিয়ে রেখে তিনি বেরিয়ে, মানে সেই যে চাকরটি, সে বেরিয়ে যাচ্ছে। তো ডাক্তার যখন সেখানে ঢুকছে, তখন তাকে জিজ্ঞেস করছে কি ঘটনা, কি হয়েছে না হয়েছে। তো তখন সে তার নিজের পরিচয় দিচ্ছে। সে বলছে তার নাম হচ্ছে ভিক্টর হেথারলি, এবং সে হচ্ছে একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার।
তার চেম্বার রয়েছে 16A ভিক্টোরিয়া স্ট্রিট 3rd ফ্লোর, সেখানটা তার ইয়েটা রয়েছে, চেম্বারটা রয়েছে, সেখান থেকে সে ব্যবসা শুরু করেছে। এবং এটা বলে সে তার মানে হঠাৎ করে দেখতে পাচ্ছে, মানে ডক্টর ওয়াটসন দেখতে পাচ্ছে যে তার যে বাঁ হাতটি, তার বাঁ হাতের রুমাল বাঁধা রয়েছে এবং রুমালটা পুরো রক্তে ভেজা রয়েছে। এবার দেখে বলছে যে নিশ্চয়ই তার মানে কোনো গন্ডগোল হয়েছে কিছু। তো তার আগে বলতে বলতে সে সমস্ত কিছু বলছে যে আমি এই যে যখন এই ঘটনাটা ঘটেছে, মানে ওয়াটসন জানতে চাইছে তাহলে তোমার নিশ্চয়ই এই হাইড্রোলিক রিলেটেডই কোনো কিছু, নিশ্চয়ই কোনো কিছুতে ভয়ঙ্করভাবে চাপা পড়েছে বা কেটে গিয়েছে। তো তখন বলছে এটা ওই ক্লিভার টাইপের, মানে ওই হাসুয়া বা বটি এইরকম ভয়ঙ্কর বড় টাইপের কোনো এইরকম জাতীয় দাঁ টাইপের কোনো কিছু দিয়ে হয়তো এটা চপ করা হয়েছে। আমাদের এই যে হেদারলি সে বলছে যে এরকমভাবে এটাকে কেটে ফেলা হয়েছে। তো তখন বলছে ইস কি ভয়ঙ্কর। তো তখন সে বলছে যে হ্যাঁ সত্যিই ভয়ঙ্কর এবং এটা একটা অ্যাটাক, একটা মার্ডারাস অ্যাটাক। তো এই সমস্ত শুনে তো সে খুব ভয় পেয়ে যাচ্ছে আমাদের ডক্টর ওয়াটসন, এবং সে সম্পূর্ণটা তার কাছে জানতে চাইছে। তো ইতিমধ্যে সে সেই জায়গাটাকে ড্রেস করে একদম ক্লিন করে একদম পরিষ্কার করে দিচ্ছে। তো এর মধ্যে আমাদের অনেকটা মানে এই যে হেদারলি, সেই হেদারলির অনেকটা রক্তপাত হয়ে যাওয়ার কারণে তাকে খুব পেল দেখাচ্ছিল, ফ্যাকাশে দেখাচ্ছিল এবং সে মানে ভীত সন্ত্রস্ত হয়েছিল এবং ভয় পেয়েছিল, এমন ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তার সাথে ঘটে গিয়েছে। তো সেই জন্য সে কি করছে না, সে মানে ডক্টর ওয়াটসন তাকে ব্র্যান্ডি মিশিয়ে সামান্য জল খেতে দিচ্ছে, যাতে করে সে একটু হলেও চার্জড আপ হয়, একটু উজ্জীবিত হয়। তো আমরা ঠিক তাই দেখতে পাচ্ছি সেই পানীয়টা পান করবার পর এবং তার ড্রেসিং হয়ে যাওয়ার পর, যেহেতু সমস্ত কাটা এই সমস্ত রক্ত আর বেরোচ্ছে না, আস্তে আস্তে সে একটু হলেও মানে সুস্থ হয়ে উঠছে। এবার এই সময়ে সে কিন্তু তার যে ঘটনাটা, সেই ঘটনাটা সে সম্পূর্ণ বলছে যে কি ঘটনা তার সাথে ঘটে গিয়েছে, সেই গত রাত্রে কি হয়েছে। তো বলতে বলতে সে সম্পূর্ণ ঘটনাটা বলবে। তো তাকে মোটামুটিভাবে জিস্টে বললো যে আমি এরকম একজনের কাজ করতে গিয়েছিলাম ওখানে কোনো কাজ তো হলোই না, বরঞ্চ আমার আঙুলটাই কাটা গেল এবং এই রকম অবস্থায় আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আমার মানে ব্লিডিং হয়ে যাচ্ছিল এত, আমি জ্ঞান হারিয়ে যাই। তারপরে যখন জ্ঞান ফিরে পাই তখন দেখি আমি একটা ঝোপের ধারে পড়ে আছি, সেখান থেকে কোনো মতে আমি ট্রেন ধরে আপনার কাছে আসি এবং এসে তো এই অবস্থা। তো যাই হোক এইরকম ঘটনা। তো তখন এই সমস্ত শুনে এই আবার বলে যে ডক্টর ওয়াটসনকে জানায় যে আমার এখন বর্তমানে পুলিশের কাছে যেতে হবে, কারণ পুলিশকে এই ঘটনাটা বলতে হবে, নইলে না হলেই না একেবারে। তো তখন ডক্টর ওয়াটসন তাকে সাজেস্ট করে যে ঠিক আছে, আমার একজন বন্ধু আছে খুব নামকরা লোক, তার নাম হচ্ছে গিয়ে শার্লক হোমস, তুমি চাইলে পুলিশের কাছে যাওয়ার আগে তার কাছে একবার আমরা গিয়ে দেখা করতে পারি, কথাটা বলতে পারি, তিনি হয়তো কিছু হলেও হেল্প করতে পারেন। তো এ বলছে আমাদের হেথারলি, সে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো তার নাম শুনেছি, তিনি তো খুব রিনাউন্ড পার্সন, তো চলো তাহলে তার কাছে গিয়ে আমরা কথা বলতে পারি। তো তারা দুজন তখন একটা হ্যান্ডসাম কিন্তু হ্যান্ডসাম নয়, কথা হ্যান্ডসাম, HANSOM, হ্যান্ডসাম কার মানে ওই ঘোড়ায় টানা গাড়ি, যেই গাড়িতে সামনের দিকে লোকজন বসে এবং পিছন দিকে হচ্ছে মানে দুজনের মতন বসার জায়গা থাকে এবং পিছন দিকে যে ড্রাইভার বা চালক সে থাকে, সে পেছন থেকেই ওই বেদ দিয়ে ঘোড়াটাকে কিন্তু চালায়। এই গাড়িটাকে বলা হয় হ্যান্ডসাম কার, ঠিক আছে। এই হ্যান্ডসাম কারে করে তারা সেই যে বেকার স্ট্রিট, মানে আমাদের শার্লক হোমসের বাড়ি, সেখানে গিয়ে পৌঁছচ্ছে। সেখানে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সে সকালের ড্রেসেই রয়েছে, সে নাইট গাউন চেঞ্জ করেনি তখনও, সে বসে বসে সিগারেট খাচ্ছে এবং খবরের কাগজ পড়ছে, টাইমস কাগজটা পড়ছে। শর্ট কোয়েশ্চেন্স কিন্তু মাইন্ড করে নিবে এগুলো। সেখানে যাওয়ার পর ডক্টর ওয়াটসন তাকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং তারপরে তারা ব্রেকফাস্ট নিচ্ছে, তারা তিনজন মিলে বেশ ভালো রকম ব্রেকফাস্ট করবার পর তাকে শুতে দিচ্ছে একটা মানে বেশ নরম স্থানে, ভালো স্থানে শুতে দিচ্ছে, মাথায় বালিশ টালিশ দিয়ে আরাম করে তার কথা এবার শুনতে শুরু করছে আমাদের ডক্টর ওয়াটসন এবং শার্লক হোমস। তো এই যে গল্পটা, এবার সে তার গল্পটা শুরু করছে এমনভাবে, মানে হেদারলি সে তার সম্পূর্ণ নিজের বৃত্তান্তটা বলে দিয়ে সে কিন্তু শুরু করছে। সে বলছে যে আমি সত্যিকারে বলতে একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, কিন্তু আমার তেমন খুব একটা পসার নেই, মানে আমার কাজকর্ম খুব একটা নেই। গত 1 বছর ধরে সে তার বিজনেসটা সামলাচ্ছে, মানে সে আগে একটা অন্য জায়গায় কাজ করতো, কিন্তু সে ভেবেছিল যে সে নিজের বিজনেস ওপেন করবে, সেই জন্য সে সেই কাজটা ছেড়ে দিয়ে সে তার নিজের বিজনেস ওপেন করেছে। কিন্তু এই মানে 1 বছরে সে 3টে কি 4টে কেস ছাড়া খুব একটা, মানে 3টে মোটামুটিভাবে কেস আর একটা কনসালটেন্সি, এইটা ছাড়া সে কিন্তু খুব একটা কাজ করে উঠতে পারেনি। তো তার যে টাকার পরিমাণ জমানো সেটা হচ্ছে গিয়ে 27 পাউন্ড 10 সিলিং, এইটুকুটা, ঠিক আছে। এই সামান্য সে রোজগার করতে পেরেছে এই কয়দিনে। তো স্বাভাবিকভাবেই বুঝতেই পারা যাচ্ছিল যে তার টাকার খুব একটা দরকার ছিল। সে অরফ্যান ছিল, কেউ নেই বাড়িতে তার,
তো এইরকম অবস্থায় সে পসার করছিল। তো একদিন যখন সে বসেছিল, কোনো তার ব্যবসা ছিল না, কোনো কেউ লোকজন আসছিল না, ঠিক সেই সময় ক্লার্ক এসে বলে বাইরে আপনার সাথে একজন এই আপনার কাজের জন্যই আপনার সাথে মিট করতে চাইছে। তো কি হয় না, তখন বলে যে ঠিক আছে, তাকে ডেকে আনো, ক্লার্ককে বলছে। এবার ক্লার্ক যখন বেরিয়ে যাচ্ছে তখন একটি ছিপছিপে রোগা ছিপছিপে লোক, মানে পুরো অস্থি চর্মসার যাকে বলে, মানে হাড়ের উপর শুধুমাত্র চামড়াটাই লাগানো আছে, এরকম এত রোগা, সে এসে এর কাছে দেখা করছে, হেদালির কাছে দেখা করছে এবং তাকে তার নিজের পরিচয় দিচ্ছে। কি নাম বলছে সে? তার নাম হচ্ছে কর্নেল লাইস্যান্ডার স্টার্ক। ঠিক আছে, এটা সে কিন্তু পরিচয় দিচ্ছে। এবার এটাই যে তার আসল পরিচয় আমরা কিন্তু জানি না, পরবর্তীতে তার আলাদা নাম হতেই পারে, রহস্য রোমাঞ্চ, বুঝতেই পারছো। তো কি হচ্ছে না, সে তার সাথে কথা বলছে এবং কথা বলতে বলতে সম্পূর্ণ ঘটনা কি জন্য এসেছে সে সমস্ত সে জানতে চাইছে। তো তখন বলছে যে আমি তোমাকে সম্পূর্ণ বলবো, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে তুমি এই ঘটনা কাউকে বলবে না, একেবারে পুরো লিপলক, কোনো রকম ভাবে যাতে কোনো রকম কাউকে কোনো কিছু না জানায় সে। ঠিক আছে, একদম পুরো এই ঘটনাটা যেন তাদের মধ্যেই থাকে। এছাড়া সে তার বংশ পরিচয়, যে তার বাড়িতে কেউ নেই, সম্পূর্ণ সে কিন্তু বলে দেয় যে তোমার বাড়িতে কেউ নেই, তুমি একাই। তো তখন আমাদের হেদালি জানতে চায়, আচ্ছা আপনি যখন কাজের কথা বলছেন তো এইগুলো কেন বলছেন, আমার ফ্যামিলির কথা। তো তখন সেই লোকটি, রোগা ছিপছিপে লোকটি, মানে আমাদের কর্নেল লাইস্যান্ডার স্টার্ক, সে জানায় যে না, আসলে এই সমস্ত বলছি কারণ সাধারণত বাড়ির লোকজন থাকলে সবাই এইগুলো বাড়ির লোককে বলেই ফেলে এই ঘটনাগুলো, কিন্তু তোমার কাছে কেউ নেই আমি জানি, সেই জন্য তোমার কারো কাছে বলার চান্সও নেই, সেই জন্য আমি তোমার কাছে এসেছি আর তোমার সুনাম শুনেছি। আসলে প্রশংসা করছে কোনো কিছু নিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য। তো তখন বলছে আচ্ছা এবার আপনি বলুন আপনার কি কাজ। তো তখন বলছে আমার একটা ফুলার্স আর্থ মানে মুলতানি মিট্টি যাকে বলে, মেয়েরা যে সমস্ত মুখে লাগাই টাগায়, মেয়েরা কেন ছেলেরাও লাগায় অবভিয়াসলি, আরও অনেক কসমেটিক্সের কাজে বা আরও অনেক কিছুতে কিন্তু কেমিক্যালের হিসেবে সেটা ইউজ করা হয়ে থাকে, ফুলার্স আর্থ কথাটা। হ্যাঁ, FULLER আর্থ, যেটা ফুলার্স আর্থ। তো বলছে যে আমি আমার একটা জায়গা কিনেছিলাম, খুবই ছোট একটা জায়গা। তো সেই জায়গাতে আমি দেখলাম হঠাৎ করে, আমি খোঁজ পেয়েছি ওখানটায় মুলতানি মাটির সংগ্রহ রয়েছে, মানে মাটির তলায় মুলতানি মিট্টির কিছুটা পরিমাণ রয়েছে। তো বলছে সেটা দিয়ে আমি বেশ ভালো রকম ব্যবসা করতে পারবো, কিন্তু হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে সেটা পরিমাণ খুব একটা বেশি নয়, মানে আমি ওখানে যদি বিরাট বড় বড় মেশিনও বসাই খুব একটা কাজের কাজ কিছু হবে না। তার থেকে বরঞ্চ আমি জানতে পেরেছি আমার যে দুপাশে আরও যারা দুটো বাড়ি রয়েছে সেই বাড়িগুলোর তলায় আরও বেশি করে, মানে যে দুটো প্লট রয়েছে সেই প্লটগুলোর তলায় আরও বেশি করে সঞ্চয় রয়েছে সেই মুলতানি মাটির। তো সেই জন্যই আমি চাই, আমার বাড়িতে একটা হাইড্রোলিক মেশিন রয়েছে, হাইড্রোলিক হচ্ছে কম্প্রেসার বা যাই বলো, সেই মেশিনটা খারাপ হয়ে রয়েছে, সেটাকে তোমাকে দেখে বলতে হবে কি হয়েছে না হয়েছে, বাদ বাকি আমরা সমস্ত ঠিকঠাক করে নিতে পারবো। তো সেটার জন্য আমি তোমাকে 50 গিনি, একটা বিরাট পরিমাণ অ্যামাউন্ট, ভাবো তার 1 বছরের ইনকাম 27 পাউন্ড জাস্ট। তো সেখানটায় বলছে যে আমি তোমাকে 50 গিনিজ আমি তোমাকে দেবো এই কাজটা করার জন্য। তো স্বাভাবিকভাবে তার কোনো কাজ নেই, তার যে প্রচুর লোভ আছে এমন কিন্তু নয়, কিন্তু তার যেহেতু কাজ নেই সেই জন্য সে ডেসপারেট হয়ে পড়েছে যে কিছু একটা তার কাজ আসুক, তার কিছু একটা ইনকাম হোক। তো সেই জন্য সে কিন্তু সেই কাজটা নিচ্ছে এবং সে তাকে প্রমিস করছে যে ঠিক আছে আমি এই কাজটা করবো এবং কাউকে আমি বলবো না। তো তখন বলছে এবার কখন যেতে হবে, কোথায় যেতে হবে। তো তখন সেই লোকটি বলছে ঠিক আছে, যে তুমি যখন স্বীকৃত হয়েছে তখন একবার বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে দেখে নিচ্ছে যে কেউ শুনছে নাকি। বলছে কি ক্লার্কদের সাধারণত কান পেতে শোনার কথা থাকে, মানে ইচ্ছে থাকে, দেখে নিলাম যে নেই কেউ, ওই জন্য তোমাকে এবার আমি বলছি। তো বলছে যে তুমি রাত্রির ট্রেন ধরে একদম এই প্যাডিংটন স্টেশন, যেটা মানে লন্ডনের প্যাডিংটন স্টেশন, মনে রাখবে শর্ট কোয়েশ্চেনের জন্য, প্যাডিংটন স্টেশন থেকে লাস্ট ট্রেন ধরে একদম 11:15 তুমি কোথায় পৌঁছবে না, সেই স্টেশনটার নাম হচ্ছে আইফোর্ড স্টেশন, সেটা বার্কশায়ার নামক একটা ছোট জায়গা আছে রিডিংয়ের, অক্সফোর্ডশায়ারের একদম প্রেসিন্ট যাকে বলে, সীমানা বরাবর অক্সফোর্ডশায়ারের একটা এলাকা, সেটার নাম হচ্ছে বার্কশায়ার, যেটার কাছ থেকে রিডিং শহরটা খুব কাছাকাছি। ঠিক আছে, তো এই যে আইফোর্ড স্টেশনে সে তাকে নামতে বলছে। ঠিক আছে, তো বলছে সেখান থেকে একটা ক্যারেজ দাঁড়িয়ে থাকবে, সেই ক্যারেজে করে আমরা তোমাকে পিক করে নেব। তো সে বলছে রাত্রিবেলা, অত রাত্রি যদি আমি ওইখানে থেকে যাই তাহলে আমি ওখান থেকে ফেরত আসতে পারবো না। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সেখানটার ব্যবস্থা করে দেবো সেই যাতে তুমি ফেরত আসতে পারো। তো এই সমস্ত শুনে সে মানে একটু হলেও তার গাটস কিন্তু আটকাচ্ছে, মানে তার কিছু একটু মানে খটকা লাগছে বারবার করে, যে কি ব্যাপার, এত ছোট একটা কাজ এত টাকা দিচ্ছে, কিন্তু সে যাই হোক তার টাকা যেহেতু খুব দরকার সেই জন্য সে কিন্তু আর কোনো কিছু দ্বিতীয়বার ভাবছে না, সে কিন্তু যাওয়ার জন্য মনস্থির করে নিচ্ছে।
এবার কি হচ্ছে না, সেই সমস্ত গুছিয়ে গেছে, তার কাজকর্ম গুছিয়ে রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা সেই ট্রেনটা ধরছে, মানে যাবো কি যাবো না তখনও কিন্তু তার দোটানাতে রয়েছে সে, এবং শেষমেশ সে কিন্তু বেরিয়ে পড়ছে। যাচ্ছে, গিয়ে মোটামুটিভাবে 11:15 নাগাদই সেখানে পৌঁছেছে লাস্ট ট্রেন ধরে, এবং গিয়ে দেখছে স্টেশনটা পুরো অন্ধকার, বাইরে একজন মাত্র পোর্টার বসে আছে, কেউ লোকজন নেই, কেউ নেই, মানে সে আর পোর্টার ছাড়া সেখানে কেউ নেই। পোর্টারটিও প্রায় ঘুমন্ত অবস্থায় রয়েছে, আর হচ্ছে একদম ডিমলি লিট যাকে বলে, সেখান থেকে সে বাইরে এসে ভাবছে যে কি জানি কোথায় আছে। তো তখনই দেখতে পাচ্ছে একটা হচ্ছে ঘোড়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা বাগ্গি টাইপের, সেই ঘোড়া গাড়িতে ঘোড়া জোড়া আছে। তো এই সময় তাকে স্টপ করছে, থামাচ্ছে আমাদের হচ্ছে শার্লক হোমস, এবং তাকে বলছে, আচ্ছা তুমি যে ঘোড়াটাকে দেখেছিলে সেই ঘোড়াটা কেমন রঙের ছিল, কি কালারের ছিল? তখন যে আমাদের লোকটি মানে হেদারলি, সে হেদারলি বলছে যে তার কালার ছিল চেস্টনাট কালার, ঠিক আছে। আর তখন বলছে যে আচ্ছা ঘোড়াটা কেমন, তুমি বর্ণনা দাও, ঘোড়াটার কি একটু ক্লান্ত ছিল? বলছে না, একদম পুরোপুরি ফ্রেশ, তার গা হাত অত্যন্ত চকচকে, খুব সুন্দর সিল্কের মতন তার স্কিনটা ছিল, মানে তার লোমগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এইরকম। তো বলছে আচ্ছা ঠিক আছে, এবার ক্যারি অন, আবার বলছে, আবার সে তার গল্পটা শুরু করছে পুনরায়। তো বলছে যে এবার কি হচ্ছে না, সে এবার গাড়িতে চড়ে বসছে, যেই সাথে সাথে কি করছে, ভেতরে গিয়ে দেখছে সেই পাতলা লোকটি মানে আমাদের কর্নেল লাইসেন্ডার স্টার্ক, সে কি করছে, ওঠা মাত্রই সাথে সাথে জানলার কাঁচগুলো তুলে দিচ্ছে, এবং কাঁচগুলো কিন্তু ফ্রস্টেড গ্লাসের তৈরি। ফ্রস্টেড গ্লাস মানে হচ্ছে গিয়ে যেই কাঁচ দিয়ে এপার ওপার দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র যখন এবার যাই হোক গাড়ি চলতে শুরু করেছে, চলতে রাস্তায়, সে প্রচণ্ড খারাপ রাস্তা, গ্রামের রাস্তা, একদম ভয়ঙ্কর রাস্তা যাকে বলে, চলতে অনেক দূর যাচ্ছে, প্রায় 1 ঘন্টা মতন রাস্তা। বলেছিল যে 7 মাইল দূর, মোটামুটি স্টেশন থেকে 7 মাইল দূর, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যে হাইড্রোলিক ইঞ্জিনিয়ার তিনি বলছেন যে হেদারলি, সে বলছে যে এই যে আমি ডিস্টেন্সটা মানে পার করলাম, সেটা মোটামুটিভাবেও 7 মাইল বলছে ঠিকই, কিন্তু সেটা মোটেও 7 মাইল নয়, সেটা নিয়ার অ্যাবাউট 10 to 12 মাইলস যেটা বলছে। এবার হচ্ছে ওটা বলে সে বলছে যে প্রচণ্ড খারাপ রাস্তার মধ্যে দিয়ে যেতে তো রাস্তা দিয়ে কোনো কিছুই সে দেখতে পাচ্ছে না, কারণ ঘষা কাচের মতন রয়েছে, ফলে শুধুমাত্র যখন আলোগুলো যাচ্ছে, পাশ দিয়ে কোনো গাড়ি বা কেউ যাচ্ছে, সেই আলোটাই দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এবার এই আলোর মধ্যে দিয়ে সে যাচ্ছে, যেতে একটা বাড়ির কাছে গিয়ে এবার যখন মোটামুটিভাবে থামবে, সে জিজ্ঞেস করতে যাবে যে কতক্ষণ, আর অনেক দূর তো চলে আসলাম, অনেকক্ষণ ধরে চলছি। তো ঠিক সেই সময় সে বুঝতে পারছে গাড়িটা এবার থাম্বো হয়ে এসছে। তো একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়াচ্ছে, বাড়িটা পুরোপুরিভাবে অন্ধকার, ভয়ঙ্কর, একদম ঘুপচি বাড়ি। তো সেই বাড়ির মধ্যে মানে গাড়ি থেকে নামা মাত্র সেই লোকটি তাকে ঝট করে একদম বাড়ির বাইরে কোনো কিছু বা চারপাশে কোনো কিছু দেখার সুযোগ দিচ্ছে না, তাকে টেনে ঘরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এবার ঘরের মধ্যে পুরো অন্ধকার, একদম কোনো লাইন টাইন নেই, কিছু নেই। গিয়ে সে আলোটা জ্বালানোর ব্যবস্থা করছে, একটা মোমবাতি খুঁজছে। তো মোমবাতি খুঁজতে গিয়ে তো সেই সময় একজন ভদ্রমহিলা সেখানটায় আসছে, সরি তার আগে একজন তাকে ম্যানেজার বলছে, একটা মোটাসোটা মতন বেশ লোক, তার ডাবল চিন রয়েছে, বোঝাই যাচ্ছে মোটাসোটা বেটে খাটো লোক একটা, সে এসে সেখানটায় আসছে। তো তাকে পরিচয় করিয়ে দিচ্ছে, বলছে ইনি হচ্ছেন মিস্টার ফার্গুসন, ইনি হচ্ছেন আমার ম্যানেজার এবং সেক্রেটারি, দুটোই বলতে পারো আমাদের যে কোম্পানি সেটার। তো তখন বলছে ঠিক আছে, তো একটা আলোর ব্যবস্থা করার জন্য বলে। এবার এই সময় একজন ভদ্রমহিলা এসে সে এই কিন্তু মোমবাতিতে তখন খুঁজতে যাচ্ছে, আর এই সময় একজন ভদ্রমহিলা এসে তাকে মানে ভাঙা অ্যাকসেন্টে বলতে থাকে, মানে মহিলাটি জার্মান ভাষায় কথা বলে যা বোঝা যায়। আর আমাদের হেদারলিকে সে কিন্তু কোনো মতে ভাঙা ইংরেজি দিয়ে বলে যে এই লোকটি তোমাকে যদি কোথাও যেতে বলে, তুমি কোথাও যাবে না, তুমি এখান থেকে যদি পারো পালিয়ে যাও তাড়াতাড়ি, তুমি কোথাও কোনো কিছু। তো আমাদের হেদারলি, সে এত কষ্ট করে এত দূরে এসেছে, কোনো টাকাও পায়নি, সে ফিজ পায়নি, বেশ এত রকম সে যেতে চায় না। সে বলে যে না, আমি আমার কাজটা করেই যাব, আমি যেহেতু আমার ক্লায়েন্টকে কথা দিয়েছি আমি এখানে থাকবো এবং কাজটা করে যাব। তো অনেকবার করে সে রিকোয়েস্ট করে, সেই ভদ্রমহিলা, সুন্দরী দেখতে বেশ মহিলাটি ছিল, কিন্তু সে কোনো রকম তার কথা শোনে না। এবার কি হচ্ছে না, যে ওই যে লোকটি, সেই পাতলা লোকটি ছিপছিপে, মানে আমাদের লাইসেন্ডার স্টার্ক, সে ফেরত আসছে, এবং সেই যে ভদ্রমহিলা ছিল সে কিন্তু শর্ট করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তো বেরিয়ে গিয়ে সে বলছে আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আপনার যে যন্ত্রটা, সেই যন্ত্রটা, লিভারটা, সেটা দেখে আসি, সে হাইড্রোলিক মেশিনটা।
তো তখন সে তার টুপিটা পরতে যাচ্ছে, বলছে না না এটা বাড়ির মধ্যে আছে। তো তখন সে আরও অবাক হয়ে যায়, কী ব্যাপার, বাড়ির মধ্যে কেউ মেশিন এরকম রাখে? সে বলছে ফুলার্স ইট, মানে ফুলার্স আর্থ দিয়ে, মানে সেই মুলতানি মাটি দিয়ে ইট তৈরি করে, এবং বাড়ির মধ্যে কেউ কখনো ইট তৈরি করবে প্রেশার দিয়ে? এত বড় মেশিন কোনোদিনও সে কেউ বাড়ির মধ্যে বসাবে নিশ্চয়ই না। তো সে একটু অবাক হচ্ছে, কিন্তু তখন বলছে যে না আমি আসলে কাউকে জানতে দিতে চাই না, ওই জন্য আমি আমার বাড়িতেই বসিয়েছি। তো এই সমস্ত কথা শুনে সে কি করে, বলছে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক কোথায়। তো সে একটা মানে মানে ল্যাবিরিন্থের মতন বাড়িটা, পুরো একদম ধাঁধা, মানে কি বলে গোলক ধাঁধার মতন বাড়ি। সেই বাড়ির মধ্যে দিয়ে কোনো মতে সেই পুরোনো দিনের সিঁড়ি, প্লাস্টার চটা ঘর যেমন হয় একদম একটা পোড়ো বাড়ির মতন বাড়ি, সেই বাড়ির মধ্যে দিয়ে কোনো মতে সিঁড়িগুলো দিয়ে একদম ঘুপচির মধ্যে দিয়ে সে একটা ঘরে গিয়ে পৌঁছে, একটা ছোট্ট চেম্বারের মধ্যে। এবার চেম্বারটার ভেতরে ঢুকে বলে আমরা যেখানটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে গিয়ে এই পিস্টনটা, মানে উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পিস্টন, মানে গোটা মেশিনের মধ্যেই তারা ঢুকে দাঁড়িয়ে আছে। বিরাট বড় পরিমাণ একটা মেশিন ধরে নাও। তো উপরটা লোহা নিচটাও লোহা, মানে সে কিন্তু এবার বুঝে যায় যে এখানটায় কোনো রকম এখানে তৈরি হয় না। তো সে যাই হোক তার যে কী গণ্ডগোলগুলো ছিল, সামান্য কিছু যন্ত্রপাতিতে গণ্ডগোল ছিল, সেইগুলো সে পরিষ্কারভাবে খুলে বলে। এবার খুলে বলবার পর তাকে সে আরও একটু ডিটেলসে জানতে চায়। সে একটা আলো, মানে একটা মোমবাতি আলো নিয়ে গিয়েছে, সেখানে বলছে আচ্ছা দেখছি আমি এর মধ্যে কী কী আরও কোনো যদি সমস্যা থেকে থাকে, এটা দেখে তো মনে হচ্ছে না খুব সাধারণ মেশিন। তো সে না মানে ঝুঁকে মাটির মধ্যে থেকে খুঁড়ে দেখছে যে ওখানে নিকেল আর টিনের মিশ্রণের কিছু একটা জিনিস রয়েছে, ঠিক আছে। তো সেই সমস্ত দেখে সে বলছে এটা তো ফুলার্স আর্থ নয়, বা এখানটায় সেই জাতীয় কোনো কাজও করা হয় না, এখানে কি কাজ করা হয় তুমি আমাকে যদি ঠিকঠাক করে বলো তাহলে আমি এর আরও ডিটেলস বলতে পারবো। তখন এই যে লাইসেন্ডার স্টার্ক সে কিন্তু খুব রেগে যাচ্ছে, রেগে বলছে এই তুমি এখানে কেন দেখতে পাচ্ছ, তোমার খুব জানার ইচ্ছা তাই না, দাঁড়াও তোমাকে আমি বোঝাচ্ছি। বলে সে কি করছে, সেই যে চেম্বারটার মধ্যে ঢুকেছিল আলোটা নিয়ে, মানে তার হাতেই আলোটা ছিল, হ্যাঁ আমাদের হেদারলির হাতেই, ইঞ্জিনিয়ারের হাতে আলোটা ছিল, সে ওখানে ভেতরে যে গিয়েছে আর বাইরে থেকে তখন দরজাটা লাগিয়ে পিস্টনটা টেনে দিয়েছে, মানে লিভারটা টেনে সুইচটা অন করে দিয়েছে মেশিনের। আর সাথে সাথে এবার কি হয়েছে, পিস্টনটা নামতে শুরু করে দিয়েছে। তো এবার ও বুঝেছে হে ভগবান আমি তো পিস্টনের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি, আমি যখন তখন একদম পুরোপুরি স্ম্যাশড হয়ে যাব, যা ভয়ঙ্কর বিরাট বড় পিস্টন নামছে মাথার উপরে কালো রঙের, তাহলে যখন তখন সে শেষ হয়ে যাবে। তো এবার কি হচ্ছে, সে অনেক প্রাণপণ বাঁচার চেষ্টা করছে, তার মাথা থেকে খানিকটা মাত্র দূরে আছে, 2 হাত মতন দূরে রয়েছে সেই যে পিস্টনটা। এবার সে এদিক ওদিক বাঁচার চেষ্টা করছে, কিন্তু মানে কিছুই সে ভেবে পাচ্ছে না কোন দিকে বাঁচবে, সামনে বেরোতে পারবে না, দরজা লাগিয়ে দিয়েছে। তো তখন তার হঠাৎ করে খেয়াল আসলো যে ওপর আর নিচ লোহার হলেও চারপাশটা কিন্তু কাঠের তৈরি। তো এবার সে ভালো মতন ভাবে দেখতে লাগলো, দেখছে যে কাঠের মাঝখান দিয়ে একটা সুরঙ্গ, মানে পাতলা একটা লাইন দিয়ে আলো আসছে। তখন সে সেটাকে কোনো মতে খুলে সেখান দিয়ে একদম লাফ দিয়ে দেয়, কোনো মতে প্রাণপণে সেখান দিয়ে বেরিয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে একটা করিডোরের মধ্যে গিয়ে পড়ছে, সেটা একটা করিডোরের দিকে উন্মুক্ত হচ্ছে। আর সেই যে আলোটা, মানে সে ওই করিডোরের মধ্যে পড়ে আছে, ওই অবস্থায় দেখতে পাচ্ছে যে সেই যে আলোটা তার হাতে ছিল, মানে ল্যাম্পটা ছিল, সেই ল্যাম্পটা পুরোপুরিভাবে ওই উপরে পিস্টনের চাপে পুরো একদম ভেঙে চলে যাচ্ছে, এবং সেখানটাই আগুনটাও হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে। তো সে কি হচ্ছে না বেরিয়ে আসছে সেই যে করিডোরের মধ্যে। তো তখন খানিক্ষণ মানে দূরেই দেখতে পাচ্ছে সেই যে ভদ্র মহিলা, সে আবার সেখানে এসেছে। এবার এসে বলছে তুমি আর দেরি করো না, অন্তত তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। তো সে সেটা শুনছে, এবার বলছে যে না এবার যাই হোক, আগের বার বোকামি করেছি, এই ভদ্রমহিলার কথা না শুনে এ আমার সত্যিকারের বলতে এঞ্জেলের মতন, দেবদূতের মতন আমাকে বাঁচাতে এসেছে, কিন্তু তার কথা আমি শুনিনি, এখন আমার না শুনলেই চলবে না। এবার সে তার কথা শুনে সেখান থেকে পালিয়ে যেতে চাইছে। তো পালিয়ে যেতে যাবে তখনই কিন্তু এরা বুঝতে পেরে গেছে যে না এ মরেনি। এবার এই যে দুজন মিলে, মানে একটা হচ্ছে গিয়ে তার ক্লার্ক আর সেক্রেটারি, যাকে বললাম ক্লার্ক বলছি, ম্যানেজার আর সেক্রেটারি মিস্টার ফার্গুসন, আর হচ্ছে কর্নেল লাইসেন্ডার স্টার্ক, তারা দুজনে তাকে কিন্তু ছুটছে, একজন উপরতলায় রয়েছে একজন নিচতলায় রয়েছে তাকে ধরবার জন্য। তো এবার মাঝামাঝিতে এবার মেয়েটি কি করবে, সে তো আর কোনো দিকে যাওয়ার মতো নিয়ে না, মেয়েটা ভেবাচাকা খেয়ে গেছে, কি করবে। তো তখন তাকে একটা বেডরুমের দিকে নিয়ে যায়, বেডরুমের দিকে নিয়ে গিয়ে বলে একটা জানলা ওপেন উইন্ডো রয়েছে, সেখান থেকে তুমি লাফ দাও, খুব বেশি উঁচু না, তুমি এখান থেকে পড়লে গেলেও অন্তত কিছু হবে না, বেঁচে যাবে। 30 ফিট মতন উঁচু, নিচে একটা রোজ বুশ রয়েছে, মানে গোলাপ ফুলের বাগান রয়েছে, সেখানটায় ঝোপের মধ্যে তুমি লাফ দিয়ে কোনো মতে বেরিয়ে যেতে পারবে। তো সেখানটায় সে কিন্তু জানলা দিয়ে লাফ দিতে পারবে, কিন্তু সে লাফ দেয় না, সে ধরে ঝুলে থাকে। ঝুলে সে কিন্তু মানে জানতে চেষ্টা করে সেই মেয়েটির কি হচ্ছে, কারণ মেয়েটিকে কিন্তু খুব করে শাসাচ্ছিল। মেয়েটিকে বলছে ও এতক্ষণে
মেয়েটি কিন্তু এবার এই যে লোকটিকে মানে কর্নেল লাইসেন্ডার স্টার্ককে জাপটে ধরে নিয়েছে, বলছে না তুমি একে কোনোভাবেই মারবে না, তুমি গতবার যে কেসটা করেছিলে সেই কেসটা যাতে আর কোনো রকমভাবে না হয় এরকম তুমি কিন্তু বলেইছিলে, তুমি আর এরকম ঘটনা ঘটাবে না, তুমি আর ওকে মারবে না বা কিছু করবে না, এরকম কিন্তু বলতে থাকে। তখন সেই লোক আর নাম বলতে থাকে ফ্রিডস, যে ফ্রিডস তুমি কিন্তু এরকম করবে না, তুমি মোটেও এরকম করবে না। তখন সেই ভদ্রলোক মানে আমাদের লাইসেন্ডার স্টার্ক ওরফে ফ্রিডস সে বলে, এলিস তুমি আমাকে ছেড়ে দাও, তুমি কিন্তু এরকম করতে পারো না, ও অনেক কিছু জেনে গেছে, আমাকে শেষ করতেই হবে। তো এই বলে কিন্তু সে তাকে অ্যাটাক করে, মানে মহিলাটাকে সরিয়ে দেয় এবং অ্যাটাক করে। মানে এতক্ষণ সে ঝুলেছিল কেন? সে ঝুলেছিল কারণ ভাবছে যে ওই মহিলাটি তাকে বাঁচিয়েছে, এবার সেই মহিলাটির যদি কোনো ক্ষতি হয় সেটা যাতে না হয় সেই জন্য সে তাহলে অন্তত নিজের প্রাণ ইয়ে করে সেই মেয়েটিকে বাঁচাবে, সেই জন্য কিন্তু সে ঝুলছিল, কিন্তু সে যাই হোক কোনো কিছু হয় না। তো সেই লোকটির হাতে একটা ভয়ঙ্কর খড়গ টাইপের অস্ত্র ছিল, সেই অস্ত্রটা দিয়ে তাকে অ্যাটাক করে সেই লোকটি আমাদের ফ্রিডস বা লাইসেন্ডার স্টার্ক, এবং তার যে বাঁ হাতের আঙুলটি সেই আঙুলটি কাটা পড়ে, ডান এই বুড়ো আঙুলটি, সেই আঙুলটা কাটা পড়ে এবং সে সেখান থেকে ধপাস করে নিচে পড়ে যায়। তখন কিন্তু সে বুঝতে পারে না, সামান্য একটা মানে মেসি একটা ব্যথা, মানে পুরো কেমন টাইপের যেন তার একটা মানে খারাপ লাগে, বুঝতে পারে না কি হচ্ছে, কিন্তু সে প্রাণপণে তখন সেখান থেকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে খানিক দূরে গিয়ে সে বুঝতে পারে যে তার শরীর আজ অবশ হয়ে যাচ্ছে, হাত পুরো ভিজে যাচ্ছে, মানে পুরো একদম এত যে বুঝতে পারছে যে তার যে আঙুলটা ছিল সেই আঙুলটা নেই। তখন সে কোনো মতে রুমাল দিয়ে সেই আঙুলটা বাঁধছে কোনো মতে, মানে একটা কর্নার দিয়ে রিস্টটা তার বাঁধছে, ঠিক আছে, মানে কবজিটা, এবং কবজিটাকে বেঁধে সেখানটায় কাঠি দিয়ে ভালো করে ঘুরিয়ে দিচ্ছে যাতে করে হাতটা যতটা পারা যায় মানে রক্ত চলাচল জানে না করতে পারে, আর ওই দাগটাকেও কোনো মানে যেই জায়গাটায় আঙুলটা ছিল বর্তমানে সেখানে সেই জায়গাটাকেও সে কোনোভাবে পেঁচিয়ে রাখছে যাতে ব্লাডটা কিছুটা হলেও আটকায়। তো চলতে চলতে সে আর পেরে ওঠে না, শরীরটা অবশ হয়ে পড়ে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। তো এবার সকালবেলা সে যখন ঘুম থেকে মানে তার যখন ঘুম ভাঙে, মোটামুটি সূর্য উঠে এসেছে, রাত্রেবেলার ঘটনা এগুলো, তো সকালবেলা সে যখন জেগে ওঠে তখন দেখছে যে একটা ঝোপের ধারে পড়ে আছে এবং খানিকটা দূরে সে একটা বিল্ডিং দেখতে পায়, মোটামুটি বেশ লম্বা টল বিল্ডিং দেখতে পায়, এবং সে বুঝতে পারে যে সেটা আর কোনো জায়গা না, সেটা হচ্ছে গিয়ে সেই আইফোর্ট স্টেশন। সেখানে গিয়ে দেখছে যে সেই লোকটি, যে রাত্রেবেলার লোকটি ছিল পোর্টারটি, সে সেখানেই বসে রয়েছে, এবং সেখানে তাকে যখন জিজ্ঞেস করছে যে আচ্ছা যে এখানে কোনো এরকম ডক্টর ফার্গুসন বলে বা কর্নেল লাইসেন্ডার স্টার্ক নামে কোনো জার্মান ব্যক্তি আছে? ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন এই লাইসেন্ডার স্টার্ক তার কাছে ওই বায়না দিতে গেছিল কাজের ওই তার চেম্বারে ভিক্টোরিয়া স্ট্রিটে, তখন কিন্তু সে জার্মান ভাষায় খানিকটা ভাঙা ভাঙা জার্মান অ্যাকসেন্টে কথা বলছিল, এটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এই যে একে জিজ্ঞেস করে বলছে না আমাদের এখানে তো এরকম কোনো জার্মান অ্যাকসেন্টের কোনো লোক নেই, আর এখানে কোনো তুমি যেমন বলছো রোগা ছিপছিপে সেরকম কোনো লোকও নেই, এখানে যারা লোকজন তারা সবাই বেশ মোটাসোটা। তো তার মানে এখানে ওই বলছে তুমি যেই বাড়িটার মোটামুটিভাবে কথা বলছো সেখানটাই সেই বাড়িটা হয়তো ডক্টর বেকার্স এরকম নাম, BECHER, এবার বেকার না বেচার, যাই হোক বেশিয়ার কিছু একটা উচ্চারণ হবে, আমি উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি না হয়তো, তো তার বাড়ি হতে পারে। তো সেইখানে সেই লোকটির কাছে মানে একজন লোক থাকতো, তার নাম হচ্ছে সেই ওইরকম পাতলা রোগা ছিপছিপে মার্কা লোকটা ছিল। তো সেটা বলে তো তখন আর ওখানটায় ও কোনো কিছু ইয়ে করছে না, বলছে যে এখান থেকে স্কটল্যান্ড ইয়ার্ড মানে পুলিশ স্টেশনটা কত দূর, তো সে জানতে পারছে যে অনেকটা দূরে। তো সে ভাবছে যে না বর্তমানে আমি তাহলে যাই, গিয়ে আগে আমি ড্রেসিং করাই, নিজের শরীরটা সুস্থ হোক, তারপরে আমি পুলিশের কাছে যাব। তো তারপরে সকালবেলা সেই স্টেশনে এসে প্যাডিংটন স্টেশনে নেমে একজনের সহায়তায় এই যে ডক্টর ওয়াটসনের খবর পেয়েছে এবং ডক্টর ওয়াটসনের কাছে এসে সে তার কাজগুলো সারিয়েছে। মানে আমরা বর্তমান গল্পে আবার ফেরত আসলাম, মানে আগের দিনের ঘটনা আমরা আজকের দিনে আবার ফেরত আসলাম। এবার এই সময় তখন গল্পটা যখন শেষ করছে, সে তার ঘটনাটা অভিজ্ঞতাটা সম্পূর্ণ শেষ করছে, তখন এবার আমাদের যে শার্লক হোমস উঠে যাচ্ছে, উঠে তার একটা বিরাট বড় জাবদা খাতা যে রয়েছে যেখানে সে তার সমস্ত ডিটেলসগুলো বিভিন্ন ঘটনা বা পেপার কাটিংগুলো সে ইয়ে করে রাখে, সেটা সে বের করে আনছে। সেখান থেকে একটা পেজ বের করে বলছে একজনের নাম, সেটা মানে একটা মানে হারিয়ে যাওয়ার যেটা মানে নিখোঁজ ব্যক্তির যে প্রতিবেদনগুলো দেয় না সেইগুলো, সেখানে বলছে জেরেমিয়া হেইলিং এই নামে একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, 26 ইয়ার্স ওল্ড, সেও এরকম রাত্রি 10টা থেকে হারিয়ে গেছে একটা নির্দিষ্ট প্রায় 1 বছর মতন আগে, বছর খানেক মতন আগে এই ঘটনাটা ঘটেছিল, এবং তারপর থেকে তার কিন্তু আর কোনো রকম খবর পাওয়া যায়নি। তো তার মানে এই কথাটা শুনেই কিন্তু বুঝতে পারে যে মেয়েটি মানে এলিস যে কথাটা বলছিল যে তুমি লাস্টবার যা করেছো সেই রকম করো না, মানে আগেও কিন্তু একজনকে খুন করেছে, মানে এই যে জেরেমিয়া হেইলিং সেও কিন্তু একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার ছিল, তাকেও নিশ্চয়ই এরকম লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে
মেরে ফেলেছিল, সে যখন কোনো কিছু করতে পারিনি বা ঠিকঠাক ইয়ে করতে পারিনি, তাকে হয়তো মেরে দিতে সক্ষম হয়েছিল। তো এবার যাই হোক, সে কোনোভাবে পালিয়ে এসেছে। এবার বলে যে ঠিক আছে, চলো আমরা তাহলে যেয়ে দেখতে পারি। তো এবার তার আগে বলে যে আমরা চলো একটু পুলিশকেও জানিয়ে দিই। তো পুলিশ হচ্ছে গিয়ে এখানে পুলিশ ইন্সপেক্টর স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে পুলিশ ইন্সপেক্টরের নাম হচ্ছে ব্র্যাড স্ট্রিট, মিস্টার ব্র্যাড স্ট্রিটকে নিয়ে এবং একজন প্লেন ক্লথের একজন একটা অফিসারকে নিয়ে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছচ্ছে, আইফোর্ট স্টেশনে গিয়ে পৌঁছচ্ছে। এবং সেই স্টেশনে পৌঁছে তারা এবার একটা মোটামুটিভাবে ম্যাপ খুলে যা ভাবছে যে কোন দিকটায় যাওয়া যায়, মানে কোন দিকটা, কারণ যে ডিস্টেন্সটা বলছে যতটা দূরে, মানে সে তো আর অন্ধকারের মধ্যে কোনো কিছু বুঝতে পারেনি কোন দিকটাতে যাচ্ছে বা কত দূর যাচ্ছে। সে আন্দাজে বলছে যে মোটামুটিভাবে 10-12 মাইল মতন ছিল। তো ও যখন রেডিয়াসটা আঁকছে তখন দেখছে যে এটা প্রায় অন্য ইয়েতে চলে যাচ্ছে, অন্য কাউন্টিতে চলে যাচ্ছে। তো তখন আমাদের শার্লক হোমস বুদ্ধি করে বলছে যে না, এই ঘটনাটা ঘটেনি, ও তোমাকে বোকা বানিয়েছে। ও কি করেছে, ও তোমাকে হচ্ছে গিয়ে 6 মাইল নিয়ে গিয়েছে, আবার 6 মাইল নিয়ে এসছে, এইরকম করে তোমাকে 12 মাইল বোঝাতে চেয়েছে, যাতে তোমার মাথায় একটা বিভ্রান্তি তৈরি হয়। ওর বাড়িটা খুব কাছাকাছি। তো তখনই সেই সময় ট্রেন এসে ঢুকছে এবং ট্রেনের ধোঁয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে দূরে একটা বাড়ি থেকে ইয়ে হচ্ছে, ধোঁয়া বেরাচ্ছে। তো তখন পোর্টারটি বলছে সেই বাড়িতে আগুন লেগেছে। তো এবার তারা যখন সেখানটায় মোটামুটিভাবে পৌঁছচ্ছে, সেখানে গিয়ে এর মধ্যেই কিন্তু সে বুঝতে পেরেছে যে যারা মানে এই লোকগুলো মানে কর্নেল লাইসেন্ডার স্টার্ক বা ফার্গুসন বা সেই মহিলাটি, এরা হচ্ছে গিয়ে ঠকবাজ, এরা হচ্ছে গিয়ে কাউন্টারফিটার্স, মানে এরা নকল টাকা তৈরি করে, ওই হাইড্রোলিক্সের ওইটা দিয়ে করে তারা নকল মুদ্রা ব্যবহার করে এবং টাকা নকল ছাপিয়ে সেগুলোকে দেশের অর্থনীতিকে ডোবায়। মানে তারা মানে কারাপ্টেড লোকজন, বাজে লোকজন। এবার বাড়িটার কাছে গিয়ে যখন দেখতে পাচ্ছে পুরো বাড়িটাতে আগুন লেগে গিয়েছে, পুরো বাড়িটা আগুনে জ্বলে সম্পূর্ণ শেষ, তার ছাদটা সম্পূর্ণ মানে ভেঙে গিয়েছে। এবার ইঞ্জিন মানে ফায়ার ইঞ্জিন সেখানে গিয়েছে, আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তারা নেভাতে পারেনি। শেষমেশ অনেকক্ষণ চেষ্টার পর সেই ফায়ার ইঞ্জিনের যারা মানে ফায়ার ওয়ার্কার্স রয়েছে তারা সেখানে গিয়ে সেই আগুনটা নেভাতে পারছে। এবং ভেতরে গিয়ে যখন দেখতে পাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে ওই যে কাটা আঙুলটা, সেই কাটা আঙুলটা সেখান থেকে উদ্ধার হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে ঘটনাটা সম্পূর্ণ সে সত্যি কথা বলেছে। তারপরে সেখানে রোজ যে বুশটা মানে গোলাপ গাছের ঝাড়টা সেটাও ছিল, সম্পূর্ণ সব মিলে যাচ্ছে। তখন গিয়ে এই ঘটনাটা জানা যাচ্ছে এবার। তো যাই হোক, সম্পূর্ণ যে লোকগুলোকে তারা কিন্তু আর ধরতে পারছে না, কারণ তখনই জানতে পারা যাচ্ছে যে সকালবেলায় তারা সেখান থেকে পার হয়ে গেছে বেশ ভারী ভারী কিছু বাক্স নিয়ে। মানে বাক্সগুলোতে বুঝতেই পারছো এই সেই যন্ত্রপাতি বা সেই সমস্ত জিনিস ছিল, সেইগুলো নিয়ে তারা পাচার হয়ে গিয়েছে, সেই জন্য তাদেরকে ধরতে পারেনি। আমাদের শার্লক হোমস বলা যায় কয়েকটা যে ঘটনা যাদেরকে মানে শাস্তি দিতে পারিনি বা মানে বিচারের আওতায় আনতে পারিনি, এই ঘটনাটা তার মধ্যে অন্যতম। তো এবার এই ঘটনাগুলো সম্পূর্ণ যখন শেষ হচ্ছে, সব ঘটনা জানবার পর সব যখন দিনের জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আমাদের যে হেদারলি সেই বলছে, হে ভগবান, আমি কি আর পেলাম, এত দূর কষ্ট করে এলাম, এত মানে নিজের আঙুলটাও খুইয়ে দিলাম, খুইয়ে দিয়ে জীবনে কি আর পেলাম, কিছুই পেলাম না। তো তখন আমাদের শার্লক হোমস বলছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তুমি এক্সপিরিয়েন্স লাভ করলে এরপরে তুমি সেটাকে কাজে লাগাতে পারবে। তো যাই হোক, গল্পটা এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। আর আশা করছি, আমার তো খুব ভালো লেগেছে পড়ে, তোমরা চটপট পড়ে ফেলতে পারো। তোমরা নিজেরাও টেক্সটটা অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো ঝটপট, খুব সহজ। আর শর্ট কোয়েশ্চেনগুলো মোটামুটিভাবে আমি যতটা পেরেছি মাইনিউটলি আলোচনা করবার চেষ্টা করেছি। এছাড়াও যদি কিছু থেকে থাকে তোমরা প্লিজ পড়ে নিও, আর যদি না বলে থাকি তার জন্য ক্ষমা করে দিও, বা কোথাও যদি ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দিও। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।